আপনি কি জানেন বর্তমানে ভারতের জনসংখ্যা অনেকটা সে সমুদ্রের চোরা বালির মতো। সমুদ্রে যে চোরা বালি হয় সেটা কি হয় বলুন তো, বালির ওপরটা শক্ত থাকে। এবার চলুন, এই টোটাল ফার্টিলিটি রেট কিংবা রিপ্লেসমেন্ট রেট যদি কম হয়ে যায় কি কি সমস্যা হবে। এক নম্বর হচ্ছে বয়স্ক জনসংখ্যা বেড়ে যাবে। ভারতের টোটাল পপুলেশন বর্তমানে চীনের থেকে বেশি, তাই তো ভারত হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে এক নম্বরে আছে। ভারতে অতিরিক্ত জনসংখ্যার জন্য উন্নতি করা যাচ্ছে না বা উন্নয়ন করা যাচ্ছে না, তাই ভারতে পপুলেশন কন্ট্রোল বিল আনা দরকার। আমরা এই কথা শুনে শুনে কিন্তু সবাই অভ্যস্ত, কিন্তু আপনি কি জানেন বর্তমানে ভারতের জনসংখ্যা অনেকটা সে সমুদ্রের চোরা বালির মতো। সমুদ্রে যে চোরা বালি হয় সেটা কি হয় বলুন তো, বালির ওপরটা শক্ত থাকে, যে আপনি শক্ত বালিতে পা দেন সঙ্গে সঙ্গে অতল সমুদ্রে আপনি কিন্তু তলিয়ে যান। ঠিক সেরকম বর্তমানে ভারতের জনসংখ্যা ওপর থেকে দেখে কিন্তু মনে হচ্ছে অনেক বেশি, উন্নয়ন করা যাচ্ছে না, জনসংখ্যার অভাবে পপুলেশন কন্ট্রোল বিল আনা উচিত। কিন্তু বর্তমানে কিন্তু ভারতের জনসংখ্যা টোটাল ফার্টিলিটি রেট এবং রিপ্লেসমেন্ট রেট কিন্তু কমছে, যেটা কিন্তু ভবিষ্যতে ভারতের শুধু জনসংখ্যা কমাবে না, ভারতের অর্থনৈতিক এবং সামাজিক বিপর্যয় কিন্তু এনে দেবে। চলুন আজকে এই বিষয়ে আমরা একটু জেনে নেব। প্রথমে আমরা দেখব বিখ্যাত ধনকুবের এলন মাস্কের বর্তমান টুইট। এলন মাস্ক কি বলেছেন? ইন্ডিয়াস বার্থ রেট হ্যাজ ফলেন বিলো রিপ্লেসমেন্ট। Among those most educated, India's birth rate fell below replacement many years ago. অর্থাৎ ভারতের কিন্তু বার্থ রেট কিন্তু আস্তে আস্তে কমছে, কার তুলনায়? রিপ্লেসমেন্ট রেটের তুলনায়। চলুন আমরা ধাপে ধাপে ব্যাপারটা বুঝে নিই। প্রথম আমরা কি দেখে নেব টোটাল ফার্টিলিটি রেট কি। টোটাল ফার্টিলিটি রেট বলতে বোঝায় কোনো একটা মহিলা তার প্রজনন সক্ষম কালে, অর্থাৎ 15 বয়স থেকে 49 বছর বয়স পর্যন্ত টোটাল গড়ে যতজন সন্তানের জন্ম দেয় তার সংখ্যাটাকে কি বলা হয়? টোটাল ফার্টিলিটি রেট। এবছর আমরা জেনে নেব রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি বলতে কি বোঝায়। এটা হচ্ছে কোনো একজন নারী তার 15 থেকে 49 বছর বয়সে কতজন সন্তানের জন্ম দিলে ভবিষ্যতে সন্তানের পরিমাণ বাড়বেও না, সন্তানের পরিমাণ কমবেও না, সেই হিসাব সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো প্রতিস্থাপন স্তরের প্রজনন হার, অর্থাৎ রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি। চলুন আমরা একটু ব্যাপারটা বুঝে নিই। এই রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটির আদর্শ মান, বিশ্বে আদর্শ মান হচ্ছে 2.1। 2.1 মানে কি একটু ক্যালকুলেশন করি। ধরুন 100টি পরিবার আছে, 100টি পরিবার মানে শুধু বাবা আর মা এই দুজন মিলে আমি একটা পরিবার ধরলাম, তাহলে 100টা পরিবার মানে কজন? টোটাল 200 জন হচ্ছে। এই 200 জনকে রিপ্লেস করার জন্য কিন্তু টোটাল কতজনের দরকার? 200 জনেরই দরকার। অর্থাৎ প্রত্যেক মায়ের কিন্তু দুটো করে সন্তান নেওয়া অবশ্যই উচিত। কিন্তু বিজ্ঞানীরা দেখেছে সন্তান জন্মাবার পর অনেক সময় বিভিন্ন প্রাকৃতিক কারণ হতে পারে বা মানবিক কারণ, বিভিন্ন কারণে কিন্তু মৃত্যু হয়ে যায়, তাই তারা এটা 210 জন করেছে, অর্থাৎ 10 জনকে এক্সট্রা করেছে। চলুন একটু দেখে নিই। দেখুন 100টি পরিবার ইন্টু 2.1, অর্থাৎ যদি আমি 100কে 2.1 দিয়ে গুণ করি কত হবে? 210। অর্থাৎ 200 জনের জায়গায় আমাদের 210 জনকে দরকার। এখানে 10 জনকে সবসময় বেশি রাখা হয় রিপ্লেস করার জন্য। কিন্তু বর্তমানে ভারতের অবস্থা জানেন? ভারত হচ্ছে 1.9, অর্থাৎ 100টা পরিবার যদি ধরি তাহলে 210 জন দরকার, সেখানে জন্মাচ্ছে কজন? 190 জন, অর্থাৎ 20 জন কিন্তু কম সন্তান জন্মাচ্ছে। পশ্চিমবঙ্গ অবস্থা সে তো আরো ভয়ঙ্কর অবস্থা। পশ্চিমবঙ্গে হচ্ছে 1.3, অর্থাৎ পশ্চিমবঙ্গে 210 জন দরকার 100টা পরিবারকে রিপ্লেস করার জন্য, সেখানে জন্মাচ্ছে 130 জন, অর্থাৎ 80 জন সন্তান কিন্তু কম জন্মাচ্ছে। এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু দেশের পক্ষে খুবই ভয়ঙ্কর আর্থিক এবং সামাজিক দুরবস্থা আসতে চলেছে। চলুন এবার আমরা জেনে নেব এই টোটাল ফার্টিলিটি রেট এবং রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি কেন কমে যাচ্ছে। এক নম্বর হচ্ছে নারীদের উচ্চশিক্ষা এবং কেরিয়ার প্রতি সচেতনতা। এর ফলে কি হচ্ছে? নারীরা বেশি বয়সে বিয়ে করছে, আর বেশি বয়সে বিয়ে করলে কি অনেক সময় সন্তান না হওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়। 2 নম্বর কি, অনেকে অশান্তির ভয় কিন্তু বিয়েই করছে না, ফলে সন্তান হচ্ছে না। অনেকে আবার কি করছে? লিভ টুগেদার করছে,
এর ফলে সন্তানের কিন্তু অভাব দেখা দিচ্ছে। অনেকে আবার কি করছে, বিয়ে করলেও দেরিতে বিয়ে করছে, এবং যেহেতু বর্তমানে অর্থনৈতিক খরচা অনেক বেড়ে গেছে, দ্রব্যমূল্যের বাজার অনেক বেড়ে গেছে, তাই তারা মাত্র একটা সন্তান নিচ্ছে তাকে ভালো করে মানুষ করার জন্য, ভালো করে লেখাপড়া শেখাবার জন্য। অর্থাৎ ছোট পরিবারে কিন্তু তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে। আবার কি, আমরা জানি আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়েছে, এর ফলে কিন্তু শিশু মৃত্যুর হারও কিন্তু অনেকটা কমে গেছে। আর এটা কি, বর্তমানে আশাকর্মীদের দৌলতে গ্রামগঞ্জে কিন্তু কন্ট্রাসেপটিভ ব্যবহার কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই সামগ্রিক কারণে কিন্তু বর্তমানে কিন্তু দেখবেন অনেক জনসংখ্যা কিন্তু কমছে, শিশুর সংখ্যা কিন্তু কমছে। আগে দেখবেন এক একটা পরিবারের 4টে 5টা 6টা করে সন্তান থাকতো, সেটা কমে কমে এখন এসছে কটায়, একটা কি দুটোতে এসছে। এবার আমরা ভারতের চিত্র দেখে নেব। 2.1 এর বেশি কি বিহার 2.9, ইউপি 2.6, এমপি 2.4, রাজস্থান ঝাড়খণ্ড 2.3, ছত্তিশগড় হচ্ছে 2.2, অর্থাৎ 2.1 এর বেশি আছে। 1.9 থেকে 1.7 অর্থাৎ মাঝারি অবস্থায় কে কে আছে, আসাম গুজরাট হচ্ছে 1.9, উড়িষ্যা হরিয়ানা হচ্ছে 1.8, মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ হচ্ছে 1.7, আর 1.2 থেকে 1.3 অর্থাৎ ডেঞ্জার অবস্থায় কোন কোন রাজ্যগুলো আছে, সিকিম 1.0, দিল্লি 1.2, ওয়েস্ট বেঙ্গল, কেরল, তামিলনাড়ু 1.3, অর্থাৎ সব থেকে বেশি হচ্ছে বিহার, আর সব থেকে ডেঞ্জার জন্য আছে সিকিম 1। এবার যদি আমরা দেখি ভারতের গ্রামাঞ্চলে হচ্ছে 2.1 এবং শহরাঞ্চলে হচ্ছে 1.5 থেকে 1.6। এবার যদি ভারতের তুলনা করি তাহলে দেখা যাবে উত্তর ভারতে কিন্তু তুলনামূলক একটু বেশি আছে এবং দক্ষিণ ভারতে কিন্তু অনেকটাই কম আছে। এবার চলুন, এই টোটাল ফার্টিলিটি রেট কিংবা রিপ্লেসমেন্ট রেট যদি কম হয়ে যায় কি কি সমস্যা হবে। এক নম্বর হচ্ছে বয়স্ক জনসংখ্যা বেড়ে যাবে। বয়স্ক জনসংখ্যা বাড়লে কি হবে, পেনশন সরকারকে বেশি দিতে হবে, চিকিৎসা ব্যবস্থা কিন্তু ফ্রি দিতে হবে, যেটা সরকারের কিন্তু আর্থিক সমস্যা দেখা যাবে। 2 নম্বর কি, তরুণ বা ওয়ার্কিং পপুলেশন যেটা একটা দেশের মেন, সেটা কিন্তু পরিমাণ আস্তে আস্তে কমে যাবে। আর যখনই ওয়ার্কিং পপুলেশন কমে যাবে, 1 নম্বর কি উৎপাদনশীলতা কমে যাবে, 2 নম্বর কি সরকার কম ট্যাক্স পাবে, আর যেই কম ট্যাক্স পাবে ডেভেলপমেন্ট কম হবে, অর্থনৈতিক সমস্যা দেখা যাবে, এবং নতুন নতুন যে ইনোভেশন, সেই ইনোভেশনের পরিমাণ কিন্তু কমে যাবে। এমনকি বাড়িঘর কেনা বা শিশুর যে সামগ্রী এই সংক্রান্ত যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু ধ্বংসের সম্মুখীন হয়ে যাবে। আর কি হবে, আঞ্চলিক বৈষম্য বাড়বে, অর্থাৎ দক্ষিণ ভারত, উত্তর ভারত, পূর্ব ভারতের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কিন্তু বেড়ে যাবে। আর কি হবে, রাজনৈতিক ক্ষমতার কিন্তু হেরফের হয়ে যাবে। তাহলে এখান থেকে বাঁচার সমাধান কি, চলুন আমরা দেখে নেব। এক হচ্ছে সন্তান জন্ম দেওয়ার জন্য টাকা প্রদান করতে হবে। 2 নম্বর কি, কর্মজীবী মহিলাদের জন্য ম্যাটারনিটি লিভ মাতৃত্বকালীন ছুটি, এবং ছেলেদের জন্য প্যাটার্নিটি লিভ অর্থাৎ পিতৃত্বকালীন ছুটি দিতে হবে। নারীদের ওয়ার্ক ফ্রম হোম এর ব্যবস্থা করতে হবে। আইভিএফ অর্থাৎ বিনামূল্যে বন্ধ্যাত্বকরণের চিকিৎসা দিতে হবে। ডে কেয়ার সেন্টার অর্থাৎ কর্মজীবী মায়েরা যখন চলে যাবে বাবা মা, তখন তাদের ছেলে মেয়েদের দেখাশোনার জন্য সেন্টার তৈরি করতে হবে। শ্রম শক্তির মাইগ্রেশন করতে হবে, অর্থাৎ বিহার উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে আসতে পারে ইত্যাদি। আর এআই এর ব্যবহার কিন্তু মধ্যম মানের বৃদ্ধি করতে হবে। এবার চলুন আমরা দেখে নেব বর্তমানে ভারতের কোন কোন রাজ্য কি কি পদক্ষেপ নিয়েছে। এক হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ চিলড্রেন এয়ার ওয়েল নীতি চালু করেছে, অর্থাৎ 3 নম্বর বাচ্চা যদি কেউ নেয় তাকে 30,000 টাকা, 4 নম্বর বাচ্চা নিলে তাকে 40,000 টাকা নগদ দেওয়া হবে, এবং 3 নম্বর বাচ্চার 5 বছর বয়স পর্যন্ত প্রত্যেক মাসে 1,000 টাকা করে সে পুষ্টি ভাতা পাবে, এবং 18 বছর বয়স পর্যন্ত ফ্রি কিন্তু সে চিকিৎসা পাবে, এবং 6 মাস মাতৃত্বকালীন ছুটি এবং 2 মাস পিতৃত্বকালীন ছুটি কিন্তু দেওয়া হয়েছে। আর কি, আগে অন্তর্গতের নিয়ম ছিল 2টোর বেশি সন্তান থাকলে সে কিন্তু কোনো স্থানীয় পঞ্চায়েত কিংবা কোনো পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো না, কিন্তু এই নিয়ম এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সে অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, সিকিমে কি করা হয়েছে, ফ্রি আইভিএফ অত উন্নত মানের বিনামূল্যে বন্ধ্যাত্বকরণের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 1 বছর মাতৃত্বকালীন ছুটি এবং 1 মাস পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, 2 নম্বর কেউ যদি বাচ্চা নেয় তার একটা এক্সট্রা ইনক্রিমেন্ট দেবে, এবং 3 নম্বর বাচ্চা কেউ যদি নেয় তাকে 2টো এক্সট্রা ইনক্রিমেন্ট দেওয়া হবে সরকারি চাকরিজীবীদের। তামিলনাড়ু এবং কেরলে কি ব্যবস্থা করা হয়েছে না, পালনা স্কিমের মাধ্যমে কিন্তু তামিলনাড়ু এবং কেরলে অনেকগুলো কিন্তু চাইল্ড সেন্টার বা ডে সেন্টার তৈরি করা হয়েছে, যাতে কর্মজীবী বাবা মায়ের সন্তানরা লালন পালন হয়। এমনকি তামিলনাড়ুতে এবং সোনা দেওয়ারও প্রচলন আরম্ভ হয়েছে।
এবার দেখে নেবো কি তেলেঙ্গানা কি করে, গর্ভবতী মা এবং নবজাতকের জন্য ফ্রি আইভিএফ চিকিৎসা এবং প্যাটার্নিটি লিভ ম্যাটারনিটি লিভের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, এমনকি অর্থ প্রদানও ব্যবস্থা করা হয়েছে। এবার চলুন বিশ্বে আমরা কি কি দেখে নেবো। বিশ্বে এক হচ্ছে ডেনমার্ক কি করেছে, 40 বছর বয়স পর্যন্ত মায়েদের উন্নত মানের ফ্রি আইভিএফ চিকিৎসা প্রদান করেছে, অত বন্ধ করে চিকিৎসা করা হয়েছে। আচ্ছা, জাপানে কি করেছে, শিশু ভাতা দেওয়া হচ্ছে, অর্থাৎ সন্তান জন্ম দিলে টাকা এবং মাতৃত্বকালীন এবং পিতৃত্বকালীন ছুটির কিন্তু ব্যবস্থা করা হয়েছে। হাঙ্গেরি কি করেছে, হাঙ্গেরি 4 বা তার বেশি যদি কেউ সন্তান নেয় সারা বছর তাকে ইনকাম ট্যাক্স লাগবে না, এমনকি তাকে বাড়ি কেনার সময় ভর্তিও দেওয়া হবে। আর রাশিয়া কি করেছে, 2 বা তার বেশি যদি বাচ্চা নেয় তাদের বিশাল অঙ্কের টাকা দেওয়া হচ্ছে, যে টাকাতে সে বাড়ি গাড়ি সবই করতে পারবে, এমনকি মাতৃত্বকালীন ছুটিও পর্যন্ত দেওয়া হচ্ছে। এবার চলুন আমরা ভারতে একটু চিত্রটা দেখে নিই। দেখবেন বর্তমানে 60 বছর বয়স হয়ে গেলে 65 বছর পর্যন্ত কিন্তু অবসরের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। কেন, এর কিন্তু একটা প্রভাব আছে, কারণ শিশু সংখ্যা কমে যাচ্ছে। 2 নম্বর কি, এআই ব্যবহার বাড়ছে, কারণ কি বলুন তো, শ্রম শক্তির অভাবে কিন্তু উৎপাদনশীলতা কমে যাবে, তখন এআই দিয়ে সেই ঘাটতি পূরণ করা হবে। 3 নম্বর কি বলুন তো, 3 নম্বরে বর্তমানে অনেক সরকারি স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, কারণ কি শিশু মৃত্যু কমে যাচ্ছে, টোটাল পপুলেশন কিন্তু কমছে। তাই আপনারা অবশ্যই এই ব্যাপারটা একটু সিরিয়াসলি ভাববেন, কারণ এটা আমাদের দেশের অর্থনৈতিক সামাজিক সমস্যার সাথে কিন্তু জড়িত। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট কোন টপিক ওর আপনারা ভিডিও চাইছেন আমাকে জানাবেন। থ্যাংক ইউ।